আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে কামরুনা হারাবি। শুরুতে পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। শিশুদের বৈষম্যহীন পরিবেশের জন্য বিত্তবানদেরও ভূমিকা চান প্রধানমন্ত্রী। পদত্যাগ করে জেলা পরিষদ প্রশাসকদের নির্বাচনে অংশ নেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়। তথাকথিত নির্বাচন করে আবারও ক্ষমতায় আসার কৌশল নির্ধারণ করেছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। চরম দরিদ্র মানুষের হার কমেছে বাংলাদেশে। চলতি অর্থ বছরে হবে 12.9%। জিডিপি হতে পারে 6.8%, পূর্বাভাস বিশ্বব্যাংকের। স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু। রাজধানীর পাশাপাশি স্মার্ট কার্ড পেলেন বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার বাসিন্দারা। দেখছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত। শিশুদের জন্য বৈষম্যহীন ও বাসযোগ্য পরিবেশ করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রাজধানীর শিশু একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিশুরাই জাতি গঠনের মূল ভিত্তি। তাই শিশুদের যোগ্য করে গড়ে তোলার পাশাপাশি সব ক্ষেত্রে সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 96 সালে সরকার গঠন করার পর থেকে শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য নানা ধরনের আমরা কর্মসূচি বাস্তবায়ন করে যাই। দ্বিতীয় পর্যায়ে যখন আমি সরকার গঠন করি 2009 সালে, তখন এসে আমরা জাতীয় শিশু নীতি 2011 প্রণয়ন করি। শিশু আইন 2013 আমরা প্রণয়ন করি। শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সমন্বিত নীতি 2013 আমরা প্রণয়ন করেছি। শেখ হাসিনা বলেন, সুযোগ সৃষ্টি করতে পারলে সব শিশুই ভালো করবে। ধনী দরিদ্রের ব্যবধান কোনোভাবেই যাতে শিশুদের উপর প্রভাব ফেলতে না পারে, সেজন্য সবাইকে এগিয়ে আসার কথাও বলেন প্রধানমন্ত্রী। বাড়ির কাছাকাছি যে দরিদ্র শিশুটি, সেই শিশুটি কেমন আছে, কেমন থাকে, সে লেখাপড়া করতে পারছে কিনা, তার গায়ে কাপড় আছে কিনা, বা সে পেট ভরে খেতে পারছে কিনা, যারা বিত্তবান তারা দয়া করে একটু তাদের এই শিশুদের দিকে নজর দেবেন। আপনার শিশুর সাথে এই শিশুটিও কিন্তু বড় হতে পারে। দরিদ্র হয়ে কেউ জন্মায় না, এটা হচ্ছে তার ভাগ্য। একটা দরিদ্র পরিবারে জন্মায় বলেই সে দরিদ্র, কিন্তু এই শিশুটি ধনীর ঘরে জন্মালে সে তো ধনী হতো। কাজে এই ব্যবধানটা যেন শিশুদের মাঝে কোনো মতেই না দেখা দেয়। পরে শিশুদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুর শারীরিক মানসিক বিকাশের সবচেয়ে জরুরি বাবা মার সান্নিধ্য। কিন্তু আধুনিক ব্যস্ত জীবনে কতটুকু সময় পিতামাতাকে কাছে পাচ্ছে সন্তানরা, কিভাবেই বা সময় কাটছে তাদের, এ নিয়ে থাকছে শিশু দিবসের রিপোর্ট। কি নাম তোমার? আয়রা। তুমি কেমন আছো? 3.5 বছরের আয়রা জন্মের পর 6 মাস বয়স থেকে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের ডে কেয়ারি কাটছে তার দিনের বেশিরভাগ সময়। বড় হচ্ছে অন্য শিশুদের সাথে। আয়রার মতো যেসব শিশুর বাবা মা দুজনকেই দিনভর ব্যস্ত থাকতে হয় জীবন সংগ্রামে, তাদের অনেকেরই ঠিকানা এই বেবি কেয়ার। ছোট বোনটি কোথায়? তো বোন যে উপরে। এদের সাথে খেলাধুলার সুযোগটা আমাদের ওইভাবে হয়ে ওঠে যে আমরাও ছোট বাচ্চা হয়ে যাই। সময় ভাগ করে সমবয়সীদের সাথে খেলা আর টিভি দেখে বেশ ভালোই সময় কাটছে ছোট্ট সোনামণিদের। আবার দুপুর হলেই ঘুম, উঠে সবার সাথে বিকালের নাস্তা তাদের। তবু কতটুকু নিশ্চিন্ত অভিভাবকরা। ব্র্যাকে কাজ করছি আমি 2011 থেকে। আমার 2টা বেবি, একটা বেবির বয়স 3 বছর 7 মাস এবং সেকেন্ড বেবির বয়স 1 বছর 10 মাস। আমি যখন কাজ করি আমি ফিল করি যে আমার বাচ্চাটা ভালো আছে। খুবই ভালো সিস্টেম এখানে। আমার মেয়ের জামাই তারা বাইরে কাজ করতে পারে। এখানে বাচ্চাকে দেখতে পাচ্ছি, এসে একটা টেনশন ফ্রি ভাবে আমি আমার কাজ করতে পারছি, এটা অনেক বড় ব্যাপার। বিশেষ করে যৌথ পরিবার ভেঙে একক পরিবার ব্যবস্থা গড়ে ওঠায় প্রিয় সন্তানের জন্য বেবি কেয়ারের উপর নির্ভর করতেই হচ্ছে অনেক পিতামাতাকে। এখানে বর্তমানে 65 জন আছে বাচ্চা অক্টোবর মাসে। আর
আমরা 5 মাস থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদেরকে এখানে রাখা হয়। তো আমরা চেষ্টা করি যে ওদের ওই ডেভেলপমেন্টের সাইটগুলো মেন্টাল, ফিজিক্যাল, কগনিটিভ ডেভেলপমেন্ট ওইগুলো যাতে ফুলফিল হয়। যদি আসলে ডে কেয়ারটা না থাকতো তাহলে আমার মতো অনেকেই আছেন যারা কিনা চাকরিটা ছেড়ে দিতে হতো। সরকারি ও বেসরকারি উদ্যোগে রাজধানী সহ দেশের বড় বড় শহরগুলোতে গড়ে উঠেছে বেশ কিছু বেবি হোম। তবে শিশুর শারীরিক মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ সময়ে কতটুকু ভূমিকা রাখতে পারছে এসব প্রতিষ্ঠান? ধরনের ডে কেয়ার সেন্টার আপনার শিশুকে রাখছেন, দিস ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, যে ওখানে বাচ্চার মনোসামাজিক বা মনোদৈহিক বিকাশের জন্য যথেষ্ট ফ্যাসিলিটি আছে কিনা, বাচ্চা স্টিমুলেটেড ফিল করে কিনা। ঘরে কিংবা বাইরে যেখানেই থাকুক, ভালো থাকুক আগামীর স্বপ্ন সারথীরা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জেলা পরিষদের প্রশাসকরা পদত্যাগ করলে নির্বাচনে অংশ নিতে পারবেন এই বিধান রেখে জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2016 আইন আকারে জারির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ের মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর ফলে জেলা পরিষদের প্রশাসক সহ অন্য যে কোনো স্থানীয় কর্তৃপক্ষের চেয়ারম্যান বা সদস্য হলে তাকে পদত্যাগ করেই আসছে জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে হবে। তবে নির্বাচন কবে হবে সে বিষয়ে কোনো আলোচনা হয়নি। এছাড়া পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন অধ্যাদেশ 2016 আইন আকারে জারির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন মিলেছে সাউথ এশিয়া ওয়াইল্ড লাইফ এনফোর্সমেন্ট নেটওয়ার্কে অন্তর্ভুক্তির প্রস্তাব। এর ফলে বন্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষণে এই অঞ্চলের দেশগুলো একসাথে কাজের সুযোগ পাবে। এছাড়া টঙ্গীতে ট্যাম্পাকো কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় এবং সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গৃহীত হয় শোক প্রস্তাব। প্রধানমন্ত্রীর দুটি পুরস্কার প্রাপ্তিতে গৃহীত হয় অভিনন্দন প্রস্তাবও। তথাকথিত নির্বাচন করে আবারও ক্ষমতায় আসার কৌশল নির্ধারণ করেছে সরকার, অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলীয় নেতারা বলছেন বিরোধী মতের নেতা কর্মীদের উপর হামলা মামলা অব্যাহত রেখে দেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে সরকার। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতারা অভিযোগ করেন, দলের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রায় সব নেতার বিরুদ্ধে মামলা দিয়ে বিরোধী মত স্তব্ধ করতে চাইছে সরকার। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল নতুন নয়, ইতিমধ্যে তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা অভিযোগের মামলা দেওয়া হয়েছে। আরেকজন লড়াকু গণতন্ত্রের সৈনিক যেন সাদেক হোসেন খোকাকে, যিনি বিদেশে অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন, তাকে সাজা দিয়ে তার বাড়ি ঘর ক্রোধ করেছে, তার জমা জমি ক্রোধ করেছে। কেন করছে এটা? যেহেতু তারা গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে, যেহেতু জনগণের স্বার্থের বিরুদ্ধে তারা কাজ করছে, তারা জানে যে দমন পীড়ন, নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা, কারাগারে আটক করে রাখা ছাড়া এদেরকে পর্যদস্ত করা যাবে না, পরাজিত করা যাবে না বা আটকে রাখা যাবে না। নির্বাচন কমিশন করবেন, আমরা বলছি আলোচনার কথা, আপনারা আজকে বলে দিলেন যে কোনো অবস্থাতেই বিএনপির সঙ্গে আলোচনা করা যাবে না। কেন? বিএনপি কি ভাইসে আসছে নাকি আলোচনা করবেন না? আলোচনা করতে বাধ্য হবেন। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদ্য প্রয়াত আসম হান্নান শাহর স্মরণ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ভোটারবিহীন কোনো নির্বাচন হতে দেয়া হবে না। নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হবে না, যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে তারা নির্বাচন পরিচালনা করবে, এই কথা উত্তরে প্রধানমন্ত্রী যে কথা এসে প্রেস কনফারেন্সে বলেছেন, আমার অত্যন্ত লজ্জা হয় এই কথাটা আবার পুনর্ব্যক্ত করতে। তিনি এটাকে হাসি ঠাট্টার মধ্যে তিনি ফেলে দিয়ে তার জবাবটা তিনি দিয়েছেন। এদিকে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে এক সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের স্বার্থ বিরোধী কোনো বিষয়ে আপোষ করবে না বিএনপি। রামপাল ইস্যুতে গণভোটের আহ্বান জানান আলোচকরা।
এদিকে প্রবীণ রাজনীতিবিদ আসম হান্নান শাহর স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। হাইকোর্ট প্রাঙ্গণে দোয়া ও মোনাজাতে অংশ নেন আইনজীবীরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। চলতি অর্থ বছরে বাংলাদেশের চরম দরিদ্র মানুষের হার কমে 12.9% হওয়ার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক। একই সাথে মোট দেশজ উৎপাদন জিডিপির হার 6.8% হতে পারে বলে ধারণা করছে সংস্থাটি। সোমবার প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেন বিশ্বব্যাংকের ঢাকা অফিসের মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। তিনি জানান, গেল অর্থ বছরে 7.1% জিডিপি প্রবৃদ্ধির ভিত্তি ধরে চরম দরিদ্র হিসাব করা হয়েছে। 2010-11 অর্থ বছরে দেশে অতি দরিদ্র মানুষ ছিল 17.4%, যা 2014-15 অর্থ বছরে 13.8% নেমে যায়। $1.25 কম আয়ের মানুষকে আগে দরিদ্র বিবেচনা করা হলেও এখন $1.90 কম আয়ের মানুষকে দরিদ্রের ভিত্তি ধরা হয়। ডক্টর জাহিদ আরও জানান, এবছর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে বড়জোর 6.8%। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য SDG অর্জনে দারিদ্র্যের হার 3% নামিয়ে আনতে হলে বাংলাদেশকে 8.8% হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে। প্রতিবেদনে বলা হয়, দেশের সঞ্চয়ের ঘাটতি না থাকলেও অর্থ পাচার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও অবকাঠামো ঘাটতির অভাবে বিনিয়োগ কমেছে। প্রবৃদ্ধি বাড়াতে রাজনৈতিক ও সামষ্টিক স্থিতিশীলতা বাড়িয়ে বিনিয়োগ বাড়ানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করে বিশ্বব্যাংক। স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। প্রথম পর্যায়ে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের নাগরিকদের এই কার্ড দেওয়া হচ্ছে। স্মার্ট কার্ড হাতে পেয়ে খুশি অনেকেই। ঢাকা জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন, আগামী 26 অক্টোবর পর্যন্ত রাজধানীর উত্তরা ও দক্ষিণ সিটির 19 নম্বর ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি পর্যায়ক্রমে চলবে। রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুলে সকাল 9টা থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডের ভোটাররা আসেন এই কার্ড সংগ্রহ করতে। এ সময় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহ আলম জানান, প্রথম দিন হওয়ায় কার্ড বিতরণে কিছুটা ঝামেলা হচ্ছে। অত্যন্ত সহজ পদ্ধতি, এখানে তো খুব বেশি সময়ও নিচ্ছে না। যেহেতু প্রথম দিন শুরু হয়েছে এবং সকালে একবারেই অনেকে চলে আসছেন, কারণ আমরা দেখতে পাচ্ছি যে জনসাধারণের মধ্যে স্মার্ট কার্ড পাওয়ার প্রচুর আগ্রহ। আর যারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে স্মার্ট কার্ড হাতে পেয়েছেন তারা জানান, এটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই কার্ড হাতে থাকলে হয়রানি অনেক কমে আসবে বলেও মনে করেন তারা। আর অনেকক্ষণ আসলে দাঁড়ায় থাকা লাগছে, গরমের মধ্যে সিস্টেমটা একটু খারাপ ছিল। অসম্ভব গুরুত্বপূর্ণ একটি জিনিস এবং এই উদ্যোগটার জন্য সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যদি আমরা এই কার্ডটা ব্যবহার করা এক ধরনের প্রচলন তৈরি করি, তাহলে দেখা যাবে যে সবার কাছে সবার পরিচিতি এক ধরনের যে কোনো সময় অ্যাক্সেসেবল থাকে। বারবার আসাতে এটা কষ্টকর ব্যাপার, তো আশা করি আপনারা এটা কমিশন নজরে নেবেন। ইজিলি পেয়ে গেছি প্রথম দিন। সোমবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কার্ড বিতরণ হয়েছে। আগামী 26 অক্টোবর পর্যন্ত ঢাকার উত্তরা ও দক্ষিণ সিটির 3টি ওয়ার্ডে এই কার্ড বিতরণ চলবে। শ্বেত আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে 68 বছর পর বাংলাদেশের নাগরিক হওয়া কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার বাসিন্দাদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। নিজেদের অধিকার আদায়ের এই অনন্য দলিল নিরাপদ রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। সিইসি জানান, পর্যায়ক্রমে সারা দেশের প্রায় 10 কোটি ভোটারের হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেওয়া হবে। কুড়িগ্রামের দাসিয়ার ছড়া থেকে শারমিন ইব্রাহিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাজীব দাস। কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় সোমবার যেন অন্যরকম একটা দিন। সকাল থেকে উৎসবের আমেজ দাসিয়ারছড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। বাংলাদেশের সাথে নতুন যুক্ত হওয়া এই এলাকার ভোটারদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দিলেন প্রধান নির্বাচন কমিশনার। এটা হবে আপনাদের নাগরিকত্ব প্রমাণের অনন্য দলিল। আমাদেরকে সময় লাগবে, আমরা পর্যায়ক্রমে এটা বিলি শুরু করেছি। সারা দেশে আমরা আস্তে আস্তে এগুলা বিলি করব। এই স্মার্ট কার্ডটা হারিয়ে গেলে আগে আমরা কিন্তু বিনা পয়সায় রিপ্লেস করে দিতাম, এতদিন ধরে দিয়ে এসছি, কিন্তু এটা খুব দামি কার্ড, বিদেশ থেকে আমদানি করতে হয়। কাজেই এটা যত্নের সাথে রাখবেন, এটা হারিয়ে গেলে আপনাকে কিন্তু পয়সা দিতে হবে। জীবনের অনেকটা সময় পেরিয়ে এসে নাগরিকত্বের অধিকার আদায়ের মুহূর্তে উচ্ছ্বসিত দাসিয়ারছড়াবাসীও। পরিচয়পত্র আমার সব সময় লাগবে, আমার সব কাজেই প্রয়োজন হবে, শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, সব ক্ষেত্রেই। এই কারণে আমি পরিচয়পত্র পাওয়ার জন্য খুবই আনন্দিত। এবার তো
ঢালাই দিলে সুবিধা খুব ভালোই আনন্দ হয়েছে। এখন তো অসুবিধা ছিলাম আমরা, এখন এই হওয়াতে আমার খুব ভালো লাগে। প্রায় 951 জনকে আইডি কার্ড দেওয়া হবে, পাশাপাশি তাদের 10 আঙ্গুলের ছাপ নেওয়া হবে এবং আইরিশের একটা প্রতিছবি আমরা গ্রহণ করব। দাসিয়াছড়ার 2562 জন ভোটারের হাতে 3 দিনের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। মঙ্গলবার থেকে ফুলবাড়ী উপজেলার 1,17,000 ভোটারকে কার্ড দেওয়া শুরু করবে নির্বাচন কমিশন। 68 বছরের অপেক্ষার প্রহর শেষে বাংলাদেশের নাগরিকত্বের সনদ পেতে যাচ্ছে দাসিয়াছড়াবাসী। জাতীয় পরিচয়পত্র পাওয়ার মাধ্যমে দীর্ঘ বঞ্চনার অবসান হবে প্রত্যাশা তাদের। শারমিন ইব্রাহিম, বাংলাভিশন, দাসিয়াছড়া, কুড়িগ্রাম। নিরাপত্তার কারণে এবার হোসাইনি দালান থেকে তাজিয়া মিছিল রাতের পরিবর্তে দিনের বেলায় বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিছিলের ক্ষেত্রেও আরোপ করা হয়েছে কড়াকড়ি ব্যবস্থা। হোসাইনি দালান ও আশেপাশের এলাকায় প্রায় 100-র বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। গেল বছরের 23 অক্টোবর মধ্যরাতে হোসাইনি দালান থেকে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় ঘটানো হয় বোমা বিস্ফোরণ। এতে মারা যায় 2 জন, আহত হয় অর্ধশতাধিক। হামলার ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির 10 জনকে আসামি করে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে তাদের মূলত একটা বড় ধরনের হামলা বা নাশকতার একটা পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবেই তারা মূলত বিভিন্ন জায়গাতে তারা এই যে বিস্ফোরক মজুদ রেখেছিল এবং বিস্ফোরক ওইখানে স্থানীয় যে ইমামবাড়াতে হামলা চালিয়ে একটা বড় ধরনের সহিংস ঘটনার তাদের পরিকল্পনা ছিল। 1 বছর পর পবিত্র আশুরা উপলক্ষে আবারও প্রস্তুত হোসাইনি দালান। আশাকান ভক্তদের মাঝে তারপরও ঘুরে ফিরে আসে সেই হামলার কথা। বম বাস্ট হওয়ার পর থেকে লোকজন অনেক কমে গেছে। আমাদের ছোট ছোট বাচ্চারা বলে যে আম্মু আমরা যাব, আমাদের যদি জান চলে যাবে তবু আমরা যাব। বোম মারুক আর যাই করুক, আমাদের কাজ আমরা করে যাব। হোসাইনি দালানের ভেতরে বসানো হয়েছে 32টি সিসিটিভি ক্যামেরা, দেয়ালের ওপর দেয়া হয়েছে কাঁটাতার। এছাড়া নিরাপত্তার স্বার্থে 8, 9 এবং 10 মুহররমের 3টি তাজিয়া মিছিলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। তারা 9 তারিখ সকাল 10টা থেকে 12টা পর্যন্ত প্রোগ্রাম করবে, আর 10 তারিখ তারা যে বিভিন্ন মিছিল নিয়ে তারা সকালবেলা এখান থেকে ধানমন্ডিতে তারা যে অস্থায়ী কারবালা করেছেন সেখানে তারা যাবেন। ছুরি, বল্লম, কাঁচি বা ধারালো অস্ত্র দিয়ে তাজিয়া মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। চলমান উত্তেজনা কমাতে অবশেষে একমত হয়েছেন ভারত ও পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টারা। আজ সকালে টেলিফোন আলাপে ওই ঐক্যমত্য হয় তাদের। তবে আজ সকালে নিয়ন্ত্রণ রেখায় দেশ দুটির সেনাদের মধ্যে নতুন করে আবারও গোলাগুলি হয়েছে। এর পরপরই বিকেলের সর্বদলীয় এক বৈঠকে কাশ্মীর ইস্যু ও সীমান্তে ভারতের আক্রমণের বিরুদ্ধে একজোট হওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সবগুলো রাজনৈতিক দলের নেতারা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বারমুল্লার সেনা ক্যাম্পে রবিবার রাতে জঙ্গি হামলার পর সর্বোচ্চ সতর্কতায় সেখানকার সেনাবাহিনী। উরি সেনা ঘাঁটিতে 18 সেপ্টেম্বরে জঙ্গি হামলার পর আবারও সন্ত্রাসী হামলার মুখে পড়ল সেনারা। রবিবার রাতে হঠাৎই জঙ্গিরা হামলা চালায়। সেনা আর বিএসএফ যৌথভাবে প্রতিরোধ করে। জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন এক বিএসএফ সদস্য। এর জেরে সীমান্ত এলাকায় আবারও নতুন করে গোলাগুলিতে জড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের সেনারা। পাক সেনা কর্তৃপক্ষের দাবি, প্রথমে ভারতীয় সেনারা গুলি চালালে জবাব দেয় পাকিস্তান। ঠিক উল্টো দাবি ভারতের। এ নিয়ে গেল প্রায় 1 সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো সীমান্ত সংঘর্ষে জড়ালো দুদেশ। এর পাশাপাশি যুদ্ধ আর পারমাণবিক হামলার পাল্টাপাল্টি হুমকি তো চলছেই। এমন পরিস্থিতিতে কাশ্মীর ইস্যু ও সীমান্তে ভারতের আক্রমণের বিরুদ্ধে একজোট হওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সবগুলো রাজনৈতিক দলের নেতারা। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বে সোমবার বিকেলে সর্বদলীয় এক বৈঠকে আসে এই সিদ্ধান্ত। তবে কথার লড়াই আর সীমান্ত সংঘর্ষ চললেও ক্ষয়ক্ষতি ও ভয়াবহতার কথা মাথায় রেখে পরমাণু ক্ষমতাধর এই দুই দেশ পুরোপুরি যুদ্ধে জড়াতে চাইবে না, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে মিলেছে সেই আভাসও। সোমবার সকালে চলমান উত্তেজনা কমাতে টেলিফোনে কথা বলেন দেশ দুটির নিরাপত্তা উপদেষ্টারা। পরিস্থিতি স্বাভাবিক করতে একমত হয়েছেন তারা। এর আগে রবিবারও নমনীয় অবস্থানের ইঙ্গিত দিয়ে ভারত কখনোই অন্য কোনো দেশকে আক্রমণ করেনি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কবি জমিন কা ভুকা নেই রাহা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। নিচ্ছি গ্রেট সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে।
সার্ক সম্মেলনে বাংলাদেশের অংশ না নেওয়ার সরকারি সিদ্ধান্তকে সঠিক মনে করেন এরশাদ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক টিউশন ফি আদায়ের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। সার্ক সম্মেলনে বাংলাদেশের অংশ না নেয়ার সরকারি সিদ্ধান্ত সঠিক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। ভারত পাকিস্তান যুদ্ধাবস্থায় এই সম্মেলন হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি। রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এরশাদ বলেন, ভারত পাকিস্তান দুদেশে আণবিক শক্তি সম্পন্ন হওয়ায় তাদের মধ্যে শেষ পর্যন্ত যুদ্ধ বাঁধার কোনো শঙ্কা নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, মধ্যবর্তী নয়, আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে তার দল। 21 আগস্ট গ্রেনেড হামলার আগে মোহাম্মদপুর ও বনানীতে জঙ্গিদের সাথে বৈঠক করেছিলেন তারেক রহমান। তদন্তকারী কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আখন্দ আদালতকে এমন তথ্য দিয়েছেন। পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে বিশেষ আদালতে দুপুরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সমর রেজাউল করিম এ তথ্য জানান। তারেক রহমানের নির্দেশেই 21 আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল। হামলার প্রধান টার্গেট ছিলেন আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 225 নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তদন্তকারী কর্মকর্তা কাহার আখন্দ। দুপুর 12টা থেকে প্রায় 2 ঘণ্টা সাক্ষ্য দেন কাহার আখন্দ। বিচারক শাহিদ নূর উদ্দিনের আদালতে আগামীকালও তিনি সাক্ষ্য দিবেন। গুলশানে জঙ্গি হামলার ঘটনায় আটক হাসনাত করিমের জড়িত থাকার বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম কথা জানান। হামলার পর আটক হাসনাত করিমকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও তথ্য পেতে টিএফআই সেলেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে ওই প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। মনিরুল ইসলাম বলেন, তাকে জিজ্ঞাসাবাদের তথ্য ও টিএফআই সেলের জিজ্ঞাসাবাদের তথ্য মিলিয়ে দেখলেই সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এদিকে 54 ধারায় আটক তাহমিদ আসিফ খানের জামিন প্রসঙ্গে তিনি বলেন, তদন্তের স্বার্থে বেশ কয়েকবার তাকে ডাকা হয়েছিল, সে তদন্তে সহায়তা করেনি। আপাতত তাহমিদের বিষয়ে এখনো হামলার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে আদালতে জামিনের আবেদন করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর কাছ থেকে মাসিক টিউশন ফি আদায় করা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল দেন আজ। গত 3 আগস্ট একটি জাতীয় দৈনিকে বৃত্তিপ্রাপ্তদের কাছ থেকেও টিউশন ফি আদায় শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী আমির হোসেন। শুনানি নিয়ে আদালত রুল দেন। এ বছরের 24 মে শিক্ষা বোর্ডের জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, সব মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবে। প্রতিবেদনে এসেছে, এই নির্দেশনা অনুসরণ না করে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মণিপুর উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান পুরো মাসিক বেতন বা টিউশন ফি নিচ্ছে। এটি ওই নির্দেশনার পরিপন্থী। আদালতে বিষয়ে 2 সপ্তাহের রুল দিয়েছেন জানিয়ে ওই আইনজীবী বলেন, শিক্ষা সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্ট থানার শিক্ষা কর্মকর্তাকে 2 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। স্বাভাবিক জীবনে ফিরে আসতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের নেতাকর্মী 3 ভাই বোন যশোরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। সোমবার দুপুরে তানজিব, তানজির ও মাসুমা পুলিশের কাছে আত্মসমর্পণ করে জানায়, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে। পুলিশের জঙ্গি তালিকায় রয়েছে ওই 3 ভাই বোনের নাম। গত বছর গ্রেফতারও হয়েছিল তারা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিপদগামী কেউ আত্মশুদ্ধির সুযোগ চাইলে তার প্রতি সুবিচার করা হবে। গত 6 সেপ্টেম্বর 11 জন পলাতক জঙ্গির তালিকা প্রকাশ করে যশোর পুলিশ। এর মধ্যে 4 ভাই বোন সহ 6 জন
একই পরিবারের সদস্য। এদের মধ্যে তানজিব, তানজির ও মাসুমা বিভিন্ন সময়ে আটক হলেও আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যায়। স্বাভাবিক জীবনে ফিরে আসার লক্ষ্যে এর আগে গত 11 আগস্ট ও 21 আগস্ট হিজবুত তাহরীরের অপর 4 নেতা যশোর পুলিশের কাছে আত্মসমর্পণ করে। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ভোলাচং গ্রামে বসেছে মূর্তি তৈরি ও কেনাবেচার হাট। এবছর 4 শতাধিক দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। এখানকার পাল সম্প্রদায়ের তৈরি দেবদেবীর মূর্তি কিনতে ভিড় করছেন আশেপাশের কয়েক জেলার সনাতন ধর্মাবলম্বীরা। প্রায় 200 বছর ধরে দেবদেবীর মূর্তি তৈরি করছেন নবীনগর উপজেলার ভোলাচং গ্রামের প্রতিমা শিল্পীরা। এই গ্রামের 81 বছরের প্রবীণ প্রফুল্ল চন্দ্র পাল। প্রতিমা তৈরির কাজটি তাঁর বংশসূত্রে পাওয়া। ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ এই 3 আমলের প্রতিমা শিল্পী তিনি। এখনও এ কাজে ছেলেদের সহযোগিতা করেন তিনি। 8টা কারখানা আছে। 8টা কারখানার ভিতরে ধরেন প্রতিমা একটা কারখানার 30টা, 35টা, 40টা, নিম্ন স্তরে 20টা পর্যন্ত প্রতিমা তৈরি হইতেছে। এরপরও আমরা সবাই দেওয়ার মতন, পূজারীরে দেওয়ার মতন কোনো সুযোগ সুবিধা আমরা পাইতেছি না। সারা বছর এই গ্রামে প্রতিমা তৈরি হলেও শারদীয় দুর্গাপূজার সময়ে ভোলাচং গ্রামের কারিগরদের ব্যস্ততা বাড়ে কয়েক গুণ। তাই পালপাড়ার শতাধিক কারিগরের সঙ্গে এ সময় দেশের বিভিন্ন জায়গা থেকে এসে যোগ দেন আরও শতাধিক শিল্পী। একটি দুর্গামূর্তি তৈরিতে একাধারে 4-5 জন কারিগর কাজ করে থাকেন। মূর্তির বিভিন্ন অংশের কাজে পরিবারের ছেলে, বুড়ো সবাই অংশ নেন। হাজব্যান্ড, আমার দেবর এগুলো বানায়, তাদের সাথে আমি সহযোগিতা করি। আমি মূর্তি বানাইছি 27টা গত বছর, এই বছর বানাইছি 36টা। পরিশ্রম করতে বেশি হইতেছে, দিন রাত খাটাখাটনি করতে হইতেছে। 30-35 হাজার টাকা শুরু করে 1.5 লাখ টাকার প্রতিমা পাওয়া যায়। প্রতি দুর্গোৎসবে ভোলাচং পালপাড়ায় 3 শতাধিক মূর্তি বিক্রি হয়ে থাকে। বিভিন্ন জায়গায় প্রতিমা তৈরির কারখানা বন্ধ হয়ে যাওয়ায় এবার চাপ অনেক বেশি। অন্য জায়গাতে এসে আমরা কাজ করতেছি। আগে আপনার পাইতাম 500-600 টাকা, এখন কিছু বাড়াইছে। দেশের বিভিন্ন জায়গা থেকে দুর্গা প্রতিমা কিনতে আসেন অনেকেই। মূর্তি তৈরি ও বিক্রি চলে পূজা শুরুর আগের দিন পর্যন্ত। আমি প্রতি বছর এখান থেকে মূর্তি নেই। এই মূর্তি আমরা সবসময় ভালো পাই, সুন্দর পাই, বা দামে খুব সস্তা পাই। এই এলাকাটাতে মূর্তির কোনো অভাব নেই। আমরা 1-2 দিন আগে আইলো আমরা এই মূর্তি আমরা পাই। এক জায়গায় অনেক প্রতিমা তৈরি হয় বলে ভোলাচং গ্রামে দামে কম ও মানসম্পন্ন পছন্দ মতো মূর্তি পাওয়া যায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে যা থাকছে। এবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন জাপানের গবেষক ওশিনোরি ওসুমি। ইংল্যান্ড শক্তিশালী দল হলেও হোম কন্ডিশনের সুবিধা নিয়ে সেরা পারফরমেন্সে ওয়ানডে সিরিজ জয় সম্ভব, ধারণা মোসাদ্দেক হোসেন সৈকতের। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। এবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পদক পেয়েছেন জাপানের গবেষক ওশিনোরি ওসুমি। মানুষের স্বাস্থ্য ভেঙে পড়া ও মানবদেহের কোষের উপাদান পুনর্গঠনের প্রক্রিয়া উদ্ভাবনের জন্য তাকে এই পদক দেওয়া হয়েছে। তার এই আবিষ্কার পার্কিনসন, ডায়াবেটিস ও ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন এনে দেয়। 71 বছর বয়সী ওসুমি বর্তমানে টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজিতে অধ্যাপনা করছেন। পদক জয়ের প্রতিক্রিয়ায় নোবেল কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অধ্যাপক ওসুমি। পুরস্কার হিসেবে নোবেল পদকের পাশাপাশি তাকে 80 লাখ সুইডিশ ক্রোনার দেওয়া হবে। এবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পদকের জন্য কমিটির প্রাথমিক বাছাই 270 জন গবেষকের নাম ছিল। আসছে শুক্রবার শান্তিতে নোবেল পদক বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।